আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। জুলাই পদযাত্রায় সৈয়দপুর শহীদ সাজ্জাদের কবরে শ্রদ্ধা নিবেদন। সন্ত্রাসী হামলা করে এনসিপির অগ্রযাত্রা ঠেকানো যাবে না, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। একতরফাভাবে বিটিআরসির টেলিকম নীতিমালা প্রণয়নে বিএনপির উদ্বেগ। পিআর পদ্ধতিতে নির্বাচন দেশকে স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে, মন্তব্য রিজভীর। বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে কেএনএফ এর কমান্ডার সহ 2 জন নিহত। কুমিল্লায় গণপিটুনিতে প্রাণ গেল 2 নারী সহ 3 মাদক কারবারির। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে 4 জন 3 দিনের রিমান্ডে। ধর্ষক ফজর আলী এখনো পুলিশ পাহারায় হাসপাতালে। এবং আগামী রোববার পবিত্র আশুরা, তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র বহন নিষিদ্ধ। রাজধানীতে শিয়া সম্প্রদায়ের সব স্থাপনায় নিরাপত্তা জোরদার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে জানিয়ে দিচ্ছি পুরো সংবাদ। সন্ত্রাসী হামলা করে জাতীয় নাগরিক পার্টির অগ্রযাত্রা থামানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে নীলফামারীর সৈয়দপুরে জুলাই আন্দোলনে শহীদ সাজ্জাদের কবর জিয়ারত শেষে তিনি বলেন, যারা সংস্কার পেছাতে চায় তারাই এমন হামলা চালাচ্ছে। এখনো দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী সন্ত্রাসীরা ঘাপটি মেরে আছে বলে জানান তিনি। এর আগে বিহারি জনগোষ্ঠীর সাথে মত বিনিময় করে নাহিদ ইসলাম বলেন, ভাষা যাই হোক না কেন দেশের সব নাগরিকের মর্যাদা ও অধিকার আদায়ের জন্য কাজ করবে এনসিপি। তিনি বলেন, সারা দেশে বসবাস করা বিহারি জনগোষ্ঠী এখনো তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তাদের অধিকার আদায়ে এনসিপি সবসময় কাজ করে যাবে বলে আশ্বাস দেন তিনি। বাংলাদেশ রাষ্ট্রের যে সুযোগ সুবিধা, এটা সুষম বন্টন করতে হবে, সমতা লাগবে, এবং এর নামই হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন। ফলে সেই আমরা আমাদের ওয়াদা তাদের কাছে ব্যক্ত করছি, তাদের জন্য কাজ করবো, এবং নতুন দল হিসেবে আমরা তাদের কাছে দোয়া চাইছি যে তাদের আশীর্বাদ যাতে আমাদের সাথে থাকে। এইভাবে বাংলাদেশের যে প্রান্তিক জনগোষ্ঠী যারা রয়েছে, যারা নির্যাতনের শিকার বা যারা সুযোগ সুবিধা পায় না, কেন্দ্রের যে সুযোগ সুবিধা, আমরা তাদের সাথে থাকতে চাই ও তাদের জন্যই রাজনীতি করতে চাই। ফলে ককটেল হোক, বুলেট হোক, সবকিছুকেই নস্যাৎ করে আমরা এগিয়ে যাব। দর্শক, এই মুহূর্তে এনসিপির জুলাই পদযাত্রার বহরে আছেন সহকর্মী মাজহুল হক মুহাজির। সবশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সাথে। মুহাজির, আপনি আমাকে শুনতে পারছেন আশা করছি। আমরা যেরকমটা জেনেছি যে আপনি জুলাই পদযাত্রার বহরে আছেন। জুলাই পদযাত্রা এখন ঠিক কোথায় এবং সেখানে সাধারণ মানুষের কেমন সাড়া দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। ফাতিহা, আপনি জানেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অভ্যুত্থান পরবর্তী একটি দল, তাদের এই জুলাইয়ের যে 29-30 দিনের যে কার্যক্রম ঘোষণা করেছে, পদযাত্রা ঘোষণা করেছে, জুলাই পদযাত্রা যার নাম, সেই পদযাত্রাটি কিন্তু এই মুহূর্তে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় আছে। এবং আমরা সেই রংপুর থেকেই এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই কার্যক্রমে আছি। এবং আমরা আজ সৈয়দপুরে কিন্তু সকালে দেখেছি যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মাধ্যমে আজকে সকালটা শুরু করেন। এবং এখন এই মুহূর্তে আমরা সৈয়দপুরেই আছি এবং সেখানকার মানুষের সঙ্গে কিন্তু এই এনসিপি নেতারা কথা বলেছেন। এবং আমাদের গন্তব্য এখন হচ্ছে ঠিক সৈয়দপুর পার হয়ে নীলফামারী জেলায়, এবং আমরা এখন নীলফামারীতেই যাচ্ছি। তবে তার আগে আমরা দেখতে পেয়েছিলাম যে এখানকার সৈয়দপুরের যারা রয়েছেন, বিশেষ করে একটা কথা না বললেই নয়, নাহিদ ইসলাম তিনি কিন্তু এখানকার বিহারি জনগোষ্ঠী যারা রয়েছেন তাদের সঙ্গে দেখা করেছেন। বিহারিদের কাছ থেকে জানতে চেয়েছিল যে তারা আসলে তাদের আসলে চাওয়া পাওয়াটা কি। এখানে যেহেতু আমরা সৈয়দপুরের যে অঞ্চলটায় ছিলাম, যেখানে ছিলাম, সেখানে বিহারিদের বসবাস বেশি। সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু তারা বলছে যে এনসিপি নাগরিকদের অধিকার আদায়ে কাজ করবে। সে বাঙালি যদি হয়, বাংলাদেশি যদি হয়, তাহলে নাগরিক পার্টি এনসিপি তারা নাগরিকদের জন্য কাজ করবে। এবং সেই সাথে তারা কিন্তু এই চট্টগ্রামের পটিয়ায় যে হামলা হলো, জাতীয় নাগরিক পার্টি কার্যালয়ে যে ককটেল বিস্ফোরণ হলো, এই সব কিছু নিয়ে কিন্তু তিনি আসলে হুঁশিয়ারি দিয়েছেন যে
তিনি চান যে এই সব কিছু করে আসলে নাগরিক পার্টি এনসিপি যে অভ্যুত্থান পরবর্তী দল তাকে দমিয়ে রাখা যাবে না। ফাতিহা, আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, এনসিপির এখন নীলফামারী জেলা শহরে কিছুক্ষণ পদযাত্রা করে তাদের গন্তব্য কিন্তু পঞ্চগড়। আপনি জানেন যে পঞ্চগড়ে এই উত্তরাঞ্চলের যিনি রয়েছেন সার্জিস আলম, তার এলাকা, সেখানে আজকে একটা বিশাল জনসমাগম হবে বলেই প্রত্যাশা করছেন এনসিপি নেতারা। ফাতিহা, নীলফামারীর পর আমরা পঞ্চগড়ও যাব, সেই খবর হয়তো আমরা এটিএন বাংলার দর্শকদের জানিয়ে দিব আপনার মাধ্যমে। মহাজির, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনার মাধ্যমে আমরা এনসিপির কার্যক্রম প্রসঙ্গে জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। বিটিআরসি টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং এর নতুন নীতিমালা বড় মোবাইল অপারেটরদের একচেটিয়া আধিপত্যের ঝুঁকি তৈরি করবে বলে আশঙ্কা জানিয়েছে বিএনপি। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই খসড়া নীতিমালার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এর ফলে প্রতিযোগিতা কমে ছোট প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়বে। মির্জা ফখরুল বলেন, একাধিক সেবা খাতে মালিকানা রাখার নিষেধাজ্ঞা তুলে নিলে আর্থিক সংকটে পড়তে পারে ছোট প্রতিষ্ঠানগুলো। তাছাড়া মালিকানার সীমা নিয়ে অস্পষ্টতা থাকায় বিদেশি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হতে পারে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ ধরনের টেলিকম নীতি প্রণয়নে অবশ্যই স্বচ্ছতা ও সবার অংশগ্রহণ নিশ্চিত করা উচিত। জাতীয় নির্বাচনকে সামনে রেখে নীতিমালা প্রণয়নে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না বলেও জানান তিনি। তবে খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা যায় যে এটি গুরুতর সমস্যা রয়েছে, যে টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। আমরা সরকারকে জানাই, এই মূল গুরুত্বপূর্ণ নীতি বাস্তবায়নের আগে তারা যেন পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক প্রভাব বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের এসএমই, বিশেষজ্ঞ, ভোক্তা সংগঠনের সঙ্গে অংশগ্রহণমূলক আলোচনা করার পর নীতিমালা চূড়ান্ত করেন। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দেশকে স্বৈর শাসনের দিকে ঠেলে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রংপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত জুলাই অগাস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান এবং ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আচরণে জনগণের যেন ভোগান্তি তৈরি না হয় সেদিকেও বিশেষ লক্ষ্য রাখার নির্দেশ দেন রুহুল কবির রিজভী। রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন ও ড্যাবের মহানগর আহ্বায়ক ডাক্তার নিখিলেন্দ্র শঙ্কর গুহ সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমরা যারা গণতন্ত্রের পক্ষের শক্তি, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের দ্বারা যেন কোনো সাধারণ মানুষ কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এখানে বিএনপির আরো অন্য সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আর আমাদের চিকিৎসক বৃন্দ তো আছেন। কোনো চাঁদাবাজি, দখলবাজি কোনো কিছুর সাথে বিএনপির কোনো অঙ্গ সংগঠন বা বিএনপির কোনো নেতার যেন নাম না শোনা যায়, কোনো মানুষ যেন আমাদের আচরণে ব্যথিত না হয়, আপনাদের সেইটি দেখতে হবে। যে সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে সবাই একসঙ্গে বসার পথ তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলোকে সেসব দিন মনে রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এসেছে তা অবহেলায় হারানো যাবে না। 53 বছরে এমন আলোচনার সুযোগ আসেনি। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার সংলাপের 9ম দিনের বৈঠকের শুরুতে আলী রিয়াজ এসব কথা বলেন। মৌলিক সংস্কার প্রস্তাবের 20টির মধ্যে আজ রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ ও জরুরি অবস্থা জারির বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। এখন পর্যন্ত যেসব বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো যায়নি সেগুলো আবারও আলোচনার সুযোগ রাখবে কমিশন। চলতি মাসেই জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় তারা। দলগতভাবে, জোটগতভাবে পরস্পরের মধ্যে বিভিন্ন রকম আলাপ আলোচনা করছেন, যেটা আমরা মনে করি অত্যন্ত ইতিবাচক। কেন কেবলমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে এখানে বসে আলোচনায় সবকিছু ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না।
বান্দরবানের রুমায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর এক কমান্ডার সহ 2 জন নিহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে 3টি এসএমজি, একটি দেশীয় বন্দুক সহ বিভিন্ন সরঞ্জাম। গত রাত থেকে ভোর পর্যন্ত চালানো অভিযানে উপজেলার পলি প্রাংশা এলাকায় এ ঘটনা ঘটে। সেনাবাহিনীর একটি টহল দলের উপর সন্ত্রাসীরা হামলা চালালে পাল্টা সেনা অভিযানে হতাহতের এ ঘটনা ঘটে। এখনও ওই এলাকায় সেনাবাহিনীর অভিযান ও তল্লাশি চলছে। আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাহাড়ি গ্রামে কেএনএফ এর সদস্যরা অবস্থান নিয়েছেন এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় সেনাবাহিনীর টহল দল। পরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলিতে 2 জন নিহত হয়। নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, বুধবার রাতে উপজেলার পলি প্রাংশা, বিলছড়ি, কাইগোছড়া এলাকাসহ বেশ কয়েকটি জায়গায় সেনাবাহিনী অভিযান চালিয়েছে। কুমিল্লার মুরাদনগরে গণপিটুনিতে 2 নারীসহ 3 মাদক কারবারি নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও একজন। সকালে উপজেলার বাংরাবাজার থানা এলাকায় করই বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রুবি আক্তার, তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকি। গুরুতর আহত রোমাকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাংরাবাজার থানার ওসি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রুবি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা সহ এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল। এ কারণে ক্ষুব্ধ হয়ে সংঘবদ্ধ এলাকাবাসী তাদের বাড়িতে হামলা চালিয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই 3 জন নিহত এবং 1 জন গুরুতর আহত হয়। এদের বিরুদ্ধে মুরাদনগর, নবীনগর ও বাংরাবাজার থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লার মুরাদনগরের প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার 4 জনকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। দুপুর 12টায় কুমিল্লার আমলি আদালত 11 এর বিচারক মমিনুল হক আসামিদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে 4 জনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন মুরাদনগর থানার উপপরিদর্শক রুহুল আমিন। আসামিরা হল মুরাদনগর উপজেলার 5 কিত্তা গ্রামের সুমন, রমজান, আরিফ ও অনিক। গত 26 জুন রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার 5 কিত্তা গ্রামে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে ধর্ষণ ও মারধর করে আসামিরা। এ সময় সুমন, রমজান, আরিফ ও অনিক সহ স্থানীয় কয়েকজন ওই নারীর ভিডিও ধারণ করে এবং ফজর আলী নামের ওই যুবককে মারধর করে। শনিবার এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী নারী। পর্নোগ্রাফি আইনে ওই 4 যুবক গ্রেপ্তার করে মুরাদনগর থানা পুলিশ। চুয়াডাঙ্গার দর্শনা থানার সুলতানপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে ইব্রাহিম খলিল বাবু নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। গতকাল দুপুরে সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে প্রবেশ করলে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম খলিল বাবু চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পার কৃষ্ণপুর মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন চা দোকানি। স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান বলেন, দুপুর 12টার দিকে গবাদি পশুর জন্য ঘাস কাটতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ এর গুলিতে ইব্রাহিম মারা যান। বিজিবির পক্ষ থেকে মরদেহ ফেরত আনার চেষ্টা চলছে। এদিকে নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফ এর গুলিতে মারা গেছেন আরও একজন। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে আরও 48 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে তাদের আটক করা হয়। 52 বিজিবি জানায়, বড়লেখা উপজেলার পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা পাল্লাথল পুঞ্জি নামক স্থানে ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করে ঘোরাঘুরি করছিল বাংলাদেশি এসব নাগরিক। এ সময় বিজিবির টহল দল তাদের আটক করে। বিজিবি আরও জানায়, আটককৃতরা চিকিৎসা ও কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। পরবর্তীতে ভারতের বিএসএফ তাদের বাংলাদেশে পুশিন করে। পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে কোনো ধরনের ধারালো অস্ত্র বহন করা যাবে না বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। সকালে রাজধানীর হোসাইনি দালান পরিদর্শন করে তিনি জানান, ইমামবাড়া সহ শিয়া সম্প্রদায়ের সকল স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া যে কোনো ধরনের অপতৎপরতা রুখতে গোয়েন্দা বিভাগ তৎপর রয়েছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান।
পবিত্র মুহররম মাসটি নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করেন শিয়া মতাদর্শের মানুষ। এ সময় আহলে বাইতে রাসূলের ভালোবাসায় তাজিয়া বা শোক মিছিল করেন তারা। ৮, ৯ এবং ১০ই মুহররম সবচেয়ে বড় তাজিয়া বের হবে রাজধানীতে। এর প্রস্তুতি হিসেবে পয়লা মুহররম থেকে ১০ মুহররম আশুরার দিন পর্যন্ত হোসাইনি দালান, বড় কাটরা, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এবং শিয়া মসজিদ এলাকা সহ শিয়া সম্প্রদায়ের সকল স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। শোক মিছিলে কোনো ধরনের ধারালো অস্ত্র বহন করা যাবে না বলেও জানান তিনি। যে সকল রাস্তায় তাজিয়া বা শোক মিছিল অনুষ্ঠিত হবে সে সকল রাস্তায় পর্যাপ্ত সংখ্যক পুলিশি ফোর্স মোতায়েন থাকবে। রাস্তার পার্শ্ববর্তী উঁচু ভবনসমূহে পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। তাজিয়া মিছিলের সামনে, পিছনে এবং মধ্যবর্তী অংশে পুলিশের স্পেশাল টিম বা দক্ষ টিম মোতায়েন থাকবে। তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা যেন কোনো প্রকার ধাতব পদার্থ, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, তরবারি, লাঠি, বল্লম বা ব্যাগ বা বিভিন্ন সুটকেস, ছাতা বা সন্দেহজনক প্যাকেট নিয়ে অনুষ্ঠানস্থলে বা মিছিলে না আসে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সন্দেহজনক কিছু দেখলে তা দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ ডিএমপির। ১০ই মুহররম সকাল ১০টায় হোসাইনি দালান থেকে তাজিয়া মিছিল বের হয়ে ঝিগাতলার কারবালায় গিয়ে শেষ হবে। ৮ই মুহররম রাত্রেবেলা এখানে মিছিল বের হবে, ৯ মুহররম রাত্রে মিছিল বের হবে এবং ১০ই মুহররম সকালবেলা বের হবে, যেটা তার নির্দিষ্ট গন্তব্যস্থানে ডিএমপির অনুমোদন অনুযায়ী আমরা চলে যাব। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও প্রতিটা অনুষ্ঠান, প্রতিটা ধর্মীয় ভাবমূর্তি ধরে রাখার জন্য যা যা আমাদের পক্ষ থেকে করণীয় আমরা এগুলো করে ইনশাল্লাহ আমরা আমাদের এই শোক যাত্রা এবং শুভ সমস্ত শোকের বার্তা আমরা দেশবাসীর কাছে প্রদান করব ইনশাল্লাহ। এদিকে আইনের প্রতি সম্মান প্রদর্শন করেই মুহররমের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন হোসাইনি দালান ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। কুড়িগ্রামে সোনাহাট স্থলবন্দর দিয়ে পোশাক, প্লাস্টিক সহ কয়েকটি পণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। ভারত থেকে আমদানি হচ্ছে শুধু পাথর। এদিকে দীর্ঘ 10 বছরেও ইমিগ্রেশন চালু না হওয়ায় ভোগান্তির পাশাপাশি অর্থ ও সময় অপচয় হচ্ছে ব্যবসায়ীদের। সোনাহাট স্থলবন্দরের সমস্যার সমাধানে সরকারের যথাযথ পদক্ষেপের প্রত্যাশা রাজস্ব কর্মকর্তার। কুড়িগ্রাম প্রতিনিধি MS সাগরের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। 2013 সালে দেশের 18তম স্থলবন্দর হিসেবে যাত্রা শুরু করে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর। ধীরে ধীরে ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এই বন্দরটি। কিন্তু সম্প্রতি এই বন্দর দিয়ে গার্মেন্টস, পোশাক, তুলা, প্লাস্টিক, মেলামাইন, আসবাবপত্র ও প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞায় ব্যবসায় নেমেছে ধস। রাজস্ব হারাচ্ছে সরকার। ইমিগ্রেশন না থাকায় ব্যবসায়ীদের 450 কিলোমিটার ঘুরে বুড়িমারি স্থলবন্দর দিয়ে যেতে হয় ভারতে। এতে ভোগান্তির পাশাপাশি অর্থ ও সময় অপচয় হচ্ছে ব্যবসায়ীদের। বেশিরভাগ ওটাকেই বন্ধ, শুধু পাথর আসতেছে। আর আমাদের বাংলাদেশ থেকে গার্মেন্টস এবং বিভিন্ন প্রোডাক্ট যেতে এবং আমাদের বাংলাদেশ থেকে এগুলো বন্ধ। ব্যবসার অবস্থা তেমন ভালো যাচ্ছে না। আরও একটা হলো এনডিএ সমস্যা, ইনপুট হচ্ছেই না বলা চলে। আবার ভিসা জটিলতা তো আছে। আমাদের এখানে ইমিগ্রেশন চালু হওয়ার কথা, এর মধ্যে গভর্নমেন্ট চলে গেল, আর তো চালু হচ্ছে না। ভিসা জটিলতার কারণে আমরা আমাদের ইনপুটারদের সাথে দেখা করতে গেলে বুড়িবাড়ি দিয়ে যাই 100 কিলো এখান থেকে আমাদের জার্নি করে। বন্দর কর্তৃপক্ষের দাবি, ইমিগ্রেশন চালু হলে সকল সমস্যার সমাধান হবে। বর্তমানে আমদানি রপ্তানি স্বাভাবিক আছে বলেও জানান তিনি। তো আমি মনে করি যে ইমিগ্রেশন চালু হলে এটা বেশ ভালো হবে, সুন্দর হবে, এই এলাকার গুরুত্ব বেড়ে যাবে। যেহেতু এখন ব্যবসা চলমান আছে, আমদানি হচ্ছে, রপ্তানি হচ্ছে, সুতরাং ব্যবসার ক্ষেত্রে কোনো বাধা বা কোনো সংকট এই মুহূর্তে নেই। পণ্য আমদানি রপ্তানি কমে যাওয়া ও ইমিগ্রেশন চালু না হয় এই বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকে। এজন্য সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান বন্দর ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
নোয়াখালীর একমাত্র সরকারি নার্সিং কলেজের মূল ভবনে ফাটল দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে 415 শিক্ষার্থী। দুর্দশাগ্রস্ত এই কলেজটিতে নেই পানির লাইন, পাশাপাশি রয়েছে শিক্ষক সংকট। এছাড়া সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতার। কলেজের অধ্যক্ষ বলছেন, বিষয়গুলো বারবার জানালেও কোনো পদক্ষেপ নেয়নি গণপূর্ত বিভাগ। নোয়াখালী থেকে সাইফুর রহমান রাসেলের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। 1990 সালে নির্মাণ করা হয় নোয়াখালী নার্সিং ও মিডওয়াইফারি কলেজটির মূল ভবন, যা সমগ্র নোয়াখালীর একমাত্র সরকারি নার্সিং কলেজ হিসেবে পরিচিত। তবে প্রতিষ্ঠার অর্ধশতবর্ষেও শিক্ষার্থীদের শতভাগ মানসম্মত আবাস নিশ্চিত করতে পারেনি কলেজটি। শিক্ষার গুণগত মান নিয়েও আছে নানা প্রশ্ন। ভবনের দেয়াল জুড়ে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। নেই সুপেয় পানির ব্যবস্থা, সামান্য বৃষ্টি হলে ক্লাসে হাঁটু পানি পর্যন্ত জমে যায়। পাশে যে হসপিটাল রয়েছে এবং সামনে উঁচু রাস্তা রয়েছে, এগুলোর কারণে যে ময়লাগুলো আছে এগুলো আমাদের কলেজের মধ্যে ঢুকে যায়, যে কারণে আমরা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছি। আমাদের খাওয়া দাওয়ার সমস্যা হয়, রান্নাবান্না করা যায় না। তারপর আমাদের কলেজে ধসে পড়তেছে, বিভিন্ন জায়গায় বালু পড়তেছে। বর্তমানে এই ভবনের এমনভাবে ফাটল ধরছে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা করতে পারে, ধসে পড়তে পারে। আমরা তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সংশ্লিষ্ট গণপূর্ত বিভাগকে বিষয়গুলো বারবার জানানোর পরও তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন কলেজের অধ্যক্ষ। আমি এই বিষয়টি গণপূর্ত অফিসে আমি জানিয়েছি, কিন্তু তারা এখনো কোনো পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে বলে জানালেও কোনো প্রমাণ দিতে পারেননি গণপূর্তের নির্বাহী প্রকৌশলী। প্রকল্পটা আমি ওখানে গিয়ে ওখানকার যিনি প্রধান তার কাছ থেকে দেখলাম যে উনি একটা ড্রয়িং দেখালো। ওই ড্রয়িং অনুসারে নাকি নতুন ভবন নির্মাণের জন্য তারা হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পাঠাইছে। আমরা এর বাইরে এটা সম্পর্কে তেমন কিছু জানি না, তবে আমরা আমাদের যেটুকু দায়িত্ব এটা আমরা বলি। দ্রুত নার্সিং কলেজের নতুন ভবন নির্মাণ সহ যাবতীয় সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছে জেলাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে জানিয়ে দিচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শিল্প সুরক্ষায় নজরদারি বাড়ানো সহ অসাধু ব্যক্তিদের দাপট থামাতে না পারলে দেশীয় শিল্প টিকিয়ে রাখা সম্ভব হবে না বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে ASBMEB আয়োজিত সেমিনারে তারা এসব কথা বলেন। এ সময় প্রসাধনী সামগ্রীর ব্যবসায়ীরা বলেন, ব্যাগেজ নীতিমালা নমনীয় হওয়ার কারণে অবৈধভাবে প্রসাধনী পণ্য আসছে বাজারে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা, রাজস্ব হারাচ্ছে সরকার। সেমিনারে অন্যান্যের মধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান উপস্থিত ছিলেন। সরকার মানে হলো যে লম্বা প্রসেস থাকে এবং যার মধ্যে দিয়ে দেখা যায় যে জিনিসটা 2 দিনে হওয়া সম্ভব সেটা 2 মাস চলে যাচ্ছে, এমনকি 2 বছরও চলে যাচ্ছে। এমনকি সরকার টু সরকারও এটা হচ্ছে। সরকারের একটা ডিপার্টমেন্টকে অপর ডিপার্টমেন্টকে যখন সার্ভিস নিতে যায় তখন বুঝে সরকার কি জিনিস। তাহলে এই সরকারটা হওয়া উচিত অত্যন্ত আপনার যেটাকে বলা হচ্ছে যে ফ্লেক্সিবল এবং কুইক, যাতে সাড়া প্রদান করতে পারে। এবার জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের কাছে একটি ফেরি ডুবির ঘটনায় 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে 41 জন। ফেরিটিতে মোট 65 জন আরোহী ছিলেন বলে জানিয়েছে দেশটির জাতীয় উদ্ধারকারী সংস্থা। জানা যায়, গতরাতে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে বালি দ্বীপের গিলিমানুক বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় কেএমপি তনু প্রথমা জয়া নামের ফেরিটি। প্রায় 30 মিনিট পর সেটি সাগরে ডুবে যায়। জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, ফেরিতে 53 জন যাত্রী, 12 জন কর্মী এবং 22টি যানবাহন ছিল। এর মধ্যে 14টি ছিল ট্রাক। বানিওয়াঙ্গি জেলার পুলিশ প্রধান রামা সামতামা পুত্রা জানান, এ পর্যন্ত 20 জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাদের অনেকেই ঢেউয়ের মধ্যে দীর্ঘ সময় ভেসে থাকার কারণে অচেতন অবস্থায় ছিলেন। এছাড়া ঘটনাস্থল থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সময়ের আগে ইউরোপে শুরু হয়েছে প্রচণ্ড তাপপ্রবাহ। তীব্র গরমের কারণে ফ্রান্স, স্পেন, ইতালি, পর্তুগাল ও জার্মানিতে উচ্চ সতর্কতা জারি করেছেন কর্তৃপক্ষ। এমনকি সাধারণত সহনীয় আবহাওয়ায় দেশ নেদারল্যান্ডসেও সতর্কতা জারি করা হয়েছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তাপপ্রবাহ চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে সর্বোচ্চতে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, জুনে এতটা তাপপ্রবাহ একেবারেই অস্বাভাবিক। এদিকে তুরস্কের পশ্চিমাঞ্চলে দ্বিতীয় দিনের মতো চলছে দাবানল। ঝোড়ো হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে দেশটির বন মন্ত্রণালয়। 5টি অঞ্চল থেকে অন্তত 50,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আগামী 5 জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিট। মুসলিম বিশ্বে 3-0 অর্থাৎ দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যতা এই 3টি বৈশ্বিক লক্ষ্য বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকা ও নেতৃত্বের দিগন্ত উন্মোচন করাই এই সামিটের মূল লক্ষ্য। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় জানানো হয় সওয়াব ও আরও কয়েকটি উন্নয়ন সহযোগী সংগঠন, কৃষিবিদ গ্রুপ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট BIIT, বায়োফার্মা PLC ও মুসলিম এইড বাংলাদেশের আয়োজনে এই সামিট হবে। এতে উপস্থিত থাকবেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ সহ দেশের প্রখ্যাত শিক্ষাবিদ, ব্যবসায়ী ও বিশিষ্ট NGO নেতারা। এখন থাকছে খেলার খবর। শুভমান গিলের সেঞ্চুরিতে এজবাস্টনে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থায় ভারত। টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় 15 রানে লোকেশ রাহুলের উইকেট হারায় সফরকারীরা। এরপর করুণ নায়ারের সাথে 80 রানের জুটি করেন ইয়াশভি জয়সওয়াল। নায়ার 31 আর 87 রানে বিদায় নেন জয়সওয়াল। এরপর 208 রানের ঋষভ পান্ডে আর 211 রানে নীতিশ কুমার বিদায় নেন। তবে শুভমান গিলের অপরাজিত 114 রানের ইনিংসে 5 উইকেটে 310 রান তোলে ভারত। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জুলাই পদযাত্রায় সৈয়দপুর শহীদ সাজ্জাদের কবরে শ্রদ্ধা নিবেদন। সন্ত্রাসী হামলা করে এনসিপির অগ্রযাত্রা ঠেকানো যাবে না, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। একতরফাভাবে বিটিআরসি টেলিকম নীতিমালা প্রণয়নে বিএনপির উদ্বেগ। পিআর পদ্ধতিতে নির্বাচন দেশকে স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে, মন্তব্য রিজভির। বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে কেএনএফ এর কমান্ডার সহ 2 জন নিহত। কুমিল্লায় গণপিটুনিতে প্রাণ গেল 2 নারী সহ 3 মাদক কারবারির। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে 4 জন 3 দিনের রিমান্ডে। ধর্ষক ফজর আলী এখনো পুলিশের পাহারায় হাসপাতালে। এবং আগামী রোববার পবিত্র আশুরা, তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র বহন নিষিদ্ধ। রাজধানীতে শিয়া সম্প্রদায়ের সব স্থাপনায় নিরাপত্তা জোরদার। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।